আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ, আমার সাথে আছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিশিষ্ট বিশ্লেষক, চেনা মুখ আপনাদের টিভির পর্দায়। জোর খবর আজকে, তৃণমূল কংগ্রেস সম্ভবত কংগ্রেসের সাথে মিলে যাচ্ছে, বিলয় হচ্ছে। আর মমতা ব্যানার্জিকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বানানো হতে পারে। একটা জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পাবেন। প্রশ্নটা হচ্ছে কবে এবং এটা কি সম্ভব নাকি নিছক গুজব? রবীন্দ্রনাথবাবু, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংযুক্তি কি অ্যাট অল সম্ভব? সম্ভব তো নিশ্চয়ই। এই কারণেই যে এই দলটা বেরিয়ে এসেছিল, তৃণমূল দলটা বেরিয়ে এসেছিল কংগ্রেস ভেঙেই। দীর্ঘ 1993 থেকে আজ 33 বছর, অনেকটা সময়। কিন্তু সেই সময়ের মধ্যে তৃণমূল দলের নিজস্ব সাংগঠনিক বিভিন্ন ইউনিট তৈরি হয়েছে, সেগুলো তারা ক্ষমতায় থেকেছে। তৃণমূল দল রাজ্যে শাসন ক্ষমতায় থেকেছে 15 বছর। সুতরাং তাদের মূল অনেক প্রথিত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের থেকে যে দল সৃষ্টি হয়েছে, আদর্শগতভাবে কংগ্রেসে মিশে যাওয়াতে তাতে অসুবিধার কিছু নেই। এ তো এর আগে এরকম হয়েছে, বাংলা কংগ্রেস কংগ্রেসে মিশে গেছে, আহ, ইন্দিরা গান্ধীর কংগ্রেস অরিজিনাল কংগ্রেস হয়ে গেছে। ইন্দিরা গান্ধী যদিও অনেক বড় মাপের নেত্রী ছিলেন, কিন্তু আমি বলছি কংগ্রেস ভেঙে গেছিল, তারপর আবার সেই কংগ্রেসই অরিজিনাল হয়েছে। বাংলা কংগ্রেস তো কংগ্রেসের সঙ্গেই মিশে গেছে। হ্যাঁ, কিন্তু মমতার ইগো কি অ্যালাউ করবে মমতাকে কংগ্রেসের সাথে বিলয় হতে, নাকি আমরা নিছকই গুজব শুনছি? এটা এখনকার এই মুহূর্তের জোর খবর। না, একটা জায়গায় কিন্তু অধীর চৌধুরী বলেছেন যে যদি কংগ্রেসের সঙ্গে মিশে যান তাতে অসুবিধার আমাদের কিছু নেই, কিন্তু কংগ্রেস তার সঙ্গে জোট করতে রাজি নয়। হ্যাঁ, মানে অধীরের মমতার প্রতি গলার আওয়াজ একটু নরম হয়েছে। আগে যেরকম বিষাক্ত কথা বলতো, সেটা গত 4-5 দিন ধরে আপনি লক্ষ্য করেছেন যে একটু নরম হয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেস্চার দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তো তারও এরকম জেস্চার দেখা যায়নি। তিনি তো তখন কংগ্রেসের নেতৃত্বে ইন্ডি জোটে রাজি ছিলেন না, তারা একটা থার্ড ফ্রন্টও করবার কথা ভাবছিলেন। সুতরাং সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জোশ আর আজকের যে জোশ, এই দুটো তো সম্পূর্ণ পৃথক। তারা গেছেই কংগ্রেসের কাছে একটা রাজনীতির মেলবন্ধনের হাত বাড়াতে। সুতরাং তৃণমূলের এই মেলবন্ধনের হাত যখন এসছে, কংগ্রেসও নিজেকে শক্তিশালী করবার জন্য তৃণমূলের সঙ্গে আসতে চাইছে। এটা সত্যি কথা। এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে যদি কেউ যায়, তার যে একটা ইমেজের ক্ষতি হবে, এটা অনস্বীকার্য। কারণ তৃণমূল দল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা চোর লুটেরাদের দল, এবং যে দল নারী সুরক্ষার প্রতি চূড়ান্ত ভাবে তাদের উদাসীনতা দেখিয়েছে, শুধু নয়, অশ্লীল ভাবে নারীদের প্রতি আচরণ করেছে বিভিন্ন সময়ে, সেই রকম একটা দলকে যদি তাদের আঙিনাতে প্রবেশ করতে দেয়, তাহলে কংগ্রেসের যে একটা ইমেজের ক্ষতি হয়। আপনি আপনি রবীন্দ্রনাথ বাবু, যে ব্যাপারটা আপনি বুঝতে পাচ্ছেন, সেটা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কেন বুঝতে পারছে না? আপনি বলছেন একটা কলঙ্কিত দলের সাথে কংগ্রেসের মিলন করে লাভ কি কংগ্রেসের, সেটা তারা বুঝতে পারছে না। তারা এখনো ভাবছে যদি দলটা মিলে যায়, দলের বাকি যে এমপি গুলো আছে, অর্থাৎ আমি যদি ধরে নিই 29 জনের মধ্যে 20 জন চলে গেল, 9টা এমপি এখনো বাকি আছে। 80 জনের মধ্যে 20 জন এমএলএ যদি আসে, 60 জন এমএলএ যদি চলে যায়, 20 জন এমএলএ বাকি আছে। তাহলে এই যে এমএলএ এমপি গুলো, তারা তো কংগ্রেসের এমএলএ এমপি হিসেবে গণ্য হবে। কি করে হবে? তারা তো অ্যান্টি ডিফেকশনে পড়ে যায়, তারা তো মেজরিটি নয়। আজকে যদি আজকে কংগ্রেসের সাথে মিলন হলে দুটো, মানে একটা পার্টি, সেখানে তো মেজরিটি এমপি এমএলএ সেই মিলনে যুক্ত হতে হবে। অ্যান্টি ডিফেকশনে বলছে যদি 2/3 মেজরিটি নিয়ে কোন একটা দল ভেঙে যায়, তাহলে সেটাই তো অরিজিনাল দল হয়ে গেল।
তো এখানে টু থার্ড মেজরিটি তো মমতার কাছে নেই। না না, 2/3 মেজরিটি নিয়ে ভেঙে চলে যাচ্ছে তো ঋতব্রতদের যে ব্লক, সেটা যদি 60 জন নিয়ে তারা তৃণমূল দল পেলো কি না পেলে, এবার এরা তো, এদের তো আর বদারেশন নেই। এরা যখন বুঝতে পারছে আমরা তৃণমূল দলের নামটা রাখতে পারবো কিনা সেই সংকটে পড়ে গেছি, তখন কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়াতে কোনো অসুবিধার কিছু নেই, কারণ 2/3 মেজরিটি ওটাই তো তৃণমূল দল হিসেবে গণ্য হবে। অ্যান্টি ডিফেকশন বিলে তো তাই বলা আছে, যদি 2/3 সদস্য নিয়ে কোন একটা রাজনৈতিক দল বেরিয়ে আসে, তাহলে সেইটা তাদের অরিজিনাল দল হিসেবে কাউন্টেড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তো তারা তৃণমূলের প্রতীকও পেয়ে যেতে পারে। এবং যদি ইলেকশন কমিশন মনে করে, তারা যদি ফ্রিজ না করে দেয়, তাহলে তৃণমূল দলের প্রতীকও হয়তো তৃতীয়ব্রত যে ব্লক, সেই ব্লক পেয়ে যেতে পারে। রবীন্দ্রনাথ বাবু আপনি যেটা বলছেন সেটা কোথাও না কোথাও আমার একটু কন্ট্রাডিক্টরি লাগছে, আমাকে বুঝিয়ে বলুন। যে একদিকে তৃণমূল কংগ্রেসের সাথে মিলে গেলে তৃণমূলের প্রতীক কি করে তার বিদ্রোহী গোষ্ঠী পেতে পারে? দলটাই তো মিলে গেল কংগ্রেসের সাথে, তাহলে বিদ্রোহী গোষ্ঠীর কাছে তৃণমূলের সিম্বল। ঘটনাটা হচ্ছে এইরকম হবে যে, এই মুহূর্তে যা অবস্থান, তাতে এটা পরিষ্কার যে 60 জন প্রায় এমএলএ, দুজন ঋতব্রত এবং তার সঙ্গে আরেকজন, এই দুজন এবং তার সঙ্গে 58 জন যুক্ত হয়েছে, এই 60 জন এমএলএ অলরেডি তারা সই করে জমা দিয়েছে, তাদের মধ্যে তারা স্পিকারের কাছে জমা দিয়েছে। তাহলে এই দলটা তারা বলতে চাইছে যে তারা হচ্ছে অরিজিনাল দল, তার মধ্যে তারা মেন্টর হিসেবে বা পরামর্শদাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে চাইছে, যেখানে কোনো কোনো বিধায়কের আপত্তি আছে। কিন্তু যখন এইরকম 60 জন হয়ে গেল, তখন সংসদে, বিধানসভাতে এই দলটাই মূল দল হিসেবে চিহ্নিত হয়ে যাবে। সুতরাং ব্রেকআওয়ে ফ্যাকশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা আছে, তাদের আর তৃণমূল দল হিসেবে তো তারা চিহ্নিত হতে পারবেন না, কারণ তারা তো, তাদের থেকে সমস্তটাই চলে যাচ্ছে এই দলে। তাহলে এই যে এমএলএরা থাকবেন, তারা কোথায় যাবেন, তাদের কি পরিচয় হবে? এই পরিচয়টা কিন্তু যখনই এমএলএ কংগ্রেসের সঙ্গে মিশে যাবে, দল হিসেবে মিশে যাবে, তৃণমূল দলটার নামটাই ঘোষণা বন্ধ করে দেবে, তখন দুটো জিনিস হতে পারে। হয় তৃণমূল দলটা থাকবে না, নতুন একটা দল নিয়ে ঋতব্রত তার দলের পরিপ্রকাশ করবে তৃণমূল ব্র্যাকেটে, আর বা ব্র্যাকেটে কিছু একটা দিয়ে তাদেরকে নামটা পরিবর্তন করে দিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল কংগ্রেসে মিশে যাবে। কিন্তু তখন আর মেশাতে অসুবিধা নেই, তখন এই 20 জন, যে বাদ বাকি যে 20 জন এমএলএ থাকছে, তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে চলে যাবে, এবং কংগ্রেসের যেতে তাদের কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি একটা দল ভেঙে গেছে। এই দল এবার যেখানে খুশি সেখানে জয়েন করতে পারে, তাতে কিন্তু আর বিধানসভার স্পিকারের কোনো আপত্তি থাকার কথা নয়, বা আপত্তি থাকতেও পারে না। তারা নিজেদের নাম যদি তারা মনে করে আমরা কংগ্রেসে মার্চ করে যাচ্ছি, কারণ আমাদের তো 2/3 বেরিয়ে গেছে এবং দলটাই চলে গেছে, তাহলে বাদ বাকি যে যারা আছে, তারা, এটা অভিনব পরিস্থিতি এরকম। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, অভিনব পরিস্থিতি। কারণ এগুলো সবকিছুই ফ্লুইড, এই যে আমরা বলছি যে ঋতব্রত পেয়ে গেছে স্পিকারের স্যাংশন, এ তো কোর্টে চ্যালেঞ্জ হবে, কারণ যে স্যাংশনটা ঋতব্রত পেয়েছে সেটা অ্যাজ অ্যান এক্সপেলড লিডার। এবার স্পিকার বলছে তোমাকে এক্সপেল করা হয়েছে, কিন্তু সেই এক্সপেলের চিঠিটা আমি অ্যাকসেপ্ট করিনি, সুতরাং আমি তোমাকে মান্যতা দিচ্ছি। স্পিকারের একটা ডেফিনিট গ্রাউন্ড আছে। তৃণমূল দলের কনস্টিটিউশনে বলা আছে যে কাউকে বহিষ্কার করতে গেলে তাকে একটা সাসপেনশনের নোটিশ দিতে হবে, এবং একটা সময় দিতে হবে, তাকে শোকজ করতে হবে। এইগুলো কোনোটাই করে যদি তাকে একদিনের মধ্যে তাকে ইচ্ছা হলো আমি বাতিল করে দিলাম, তাকে বহিষ্কার করে দিলাম, তাহলে সেই বহিষ্কারটা কনস্টিটিউশনাল, মানে তৃণমূল কনস্টিটিউশনের অনুযায়ী সেটা কনস্টিটিউশনাল হলো না। তাহলে তাকে আমরা কেন গ্রহণ করব? এই জায়গাতে দাঁড়িয়ে স্পিকারের যে কথা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজ করেননি, তাকে সাসপেন্ড করেননি, তাকে সরাসরি ইচ্ছা হয়েছে বহিষ্কার করে দিয়েছেন। এটা কিন্তু তৃণমূল দলের কনস্টিটিউশন, স্পিকার যেটা বলেছেন তাতে এই সুযোগটা নেই, মানে ইচ্ছা হলো আমি তাকে 1 ঘন্টার মধ্যে বহিষ্কার করে দিলাম, এরকম করা যায় না। তাহলে সেই বহিষ্কারের চিঠি মান্যতা দেওয়া যাবে না। যদি তা মান্যতা না,
এইবার তো সম্পূর্ণটা স্পিকারের ডিসক্রিপশনে। আমি তাদেরকে 20 জন আর 60 জনকে আমি মেনে নিলাম যে তারাই তৃণমূল আসল দল। তাহলে বাদ বাকি 20 জন এখন কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? তারা কংগ্রেসে জয়েন করতে পারে, তাতে তো আর কোনো অসুবিধার কিছু নেই। তারা যে কজন পড়ে আছে সবাই মিলে তারা কংগ্রেসে জয়েন করে দিল, কংগ্রেসে বাদ করে গেল। এখন এই দলটা তৃণমূল রাখতে পারবে কিনা সেটা ইলেকশন কমিশন বলবে। সেটা তৃণমূল দল নাম থাকবে নাকি তাতে তৃণমূলের সঙ্গে কোন একটা অ্যালফাবেট যুক্ত হবে, তৃণমূল আই হবে বা তৃণমূল WB হবে, ওয়েস্ট বেঙ্গল হবে, কি হবে সেটা ইলেকশন কমিশন তাদের বলবে এবং তাদের সঙ্গে তাদের হবে, কথা হবে, এবং তৃণমূলের প্রতীকটা কে পাবে সেটাও তারা ডিসাইড করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিকারের ডিসিশনই চূড়ান্ত হবে যে ওই 60 জনকে মান্যতা দেওয়া যাবে কিনা, এবং সেই মান্যতা যদি দিয়ে দেন তাহলে বাদ বাকি 20 জনের কিন্তু কংগ্রেসে জয়েন করাতে আর কোনো অসুবিধা নেই। সুতরাং তারা যদি কংগ্রেসে জয়েন করে যায়, মার্চ করে যায়, কংগ্রেস নাম নিয়ে তারা যদি ওখানে এক্সিস্ট করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সুবিধা যে এই নতুন যে ব্লক হলো তারও বিরোধিতা এরা করতে পারবে এবং একটা নতুন বিরোধী দল তৈরি করে দিতে পারবে। এই জায়গাটা কিন্তু অভিনব হলেও এটা একটা বাস্তব সত্যের দিকে এগোতে পারে যদি কংগ্রেস দলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান এবং মার্জারের প্রশ্নে রাজি হয়ে যান। আপনি খুব সরল করে বোঝালেন, খুব সুন্দর। তাও আমার একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। মমতা পার্টি, মমতার দল, এখন তো কোনো দলের নাম নেওয়া যাচ্ছে না, মমতার পার্টি কংগ্রেসের সাথে সংযুক্ত হলে সাংগঠনিক যে কাঠামো, মানে দুটো অর্গানাইজেশন কিভাবে মিলবে? কারণ এটা তো শুধু মমতা অভিষেকের জয়েন করার ব্যাপার নয়, সহস্র কর্মীদের জয়েন করতে হবে, যেখানে তারা এতদিন কম্পিট করছিল কংগ্রেসের কর্মীদের সাথে। এবার এত লক্ষ লক্ষ কর্মীদের কিভাবে টেবিলের এপারে ওপারে বসিয়ে হাত মেলানো হবে, সেটা করবেটাকে? সেটা একটা বিরাট প্রশ্ন, মানে এই রকম ভাবে মার্জার যে কত বড় প্রশ্ন। কারণ তৃণমূল দলের একটা বড় স্ট্রাকচার আছে এবং স্থানীয় স্তরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য নাও মানতে পারে। মানে স্থানীয় স্তরে কোনো যুব নেতৃত্ব বা মহিলা নেতৃত্ব, মহিলা ইউনিট তারা মনে করতেই পারে আমরা এই এর সঙ্গে থাকবো না, কংগ্রেস এইরকম ভাবে জয়েন করবো না। যদি সেটা মনে করে তাহলে ক্ষমতার লড়াই হবে। এখন দল, তারপরে দলের যে প্রত্যেকটা ইউনিটের যে সিগনেটরিজ আছে, তার যে ফান্ড আছে, সেগুলো কে তার হ্যান্ডেল করবে, এগুলো বিরাট প্রশ্ন। সে তো বিশাল প্রশ্ন। এটা তো দিল্লিতে বসে 4টে লোক ডিসাইড করতে পারে না। একদমই একদমই না। ধরুন ধরুন একদমই না। আপনি আমি আমরা বহুদিন ধরে রাজনীতি করছি, আমি কংগ্রেস করছি, আপনি টিএমসি করছেন, এবং আমরা রাজনীতি করতে করতে একটা জায়গায় পৌঁছেছি। আমার একটা পদ আছে, আপনার একটা পদ আছে। কাল সকালে আমরা জানতে পারলাম যে আপনি আর আমি এক দল হয়ে গেছি, কারণ আমাদের লিডারশিপ ডিসাইড করেছে। এবার আপনার পদটা আপনি ছাড়বেন নাকি আমার পদটা আমি ছাড়ব? হ্যাঁ, সেটা তো একটা পদে বড় প্রশ্ন। কিন্তু যেটা শুনলাম যে আপনি যেটা বললেন যে কংগ্রেস তাকে ভাইস প্রেসিডেন্টশিপ অফার করছে, যদি সেটা অফার করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ির মধ্যে নিজেরাও একটা কংগ্রেসের সঙ্গে মার্চ করে গেলাম বলে তৃণমূল দলটাকে মিটিয়ে ফেলতে পারেন। তখন স্পিকারের কি ডিসিশন হবে, অর্থাৎ এই নতুন যে ফ্যাকশন তাকে তৃণমূল দল হিসেবে রাখতে দেবে নাকি নতুন দল হিসেবে তাদেরকে বলবে আত্মপ্রকাশ করতে, এটা স্পিকারের ডিসক্রিপশন কিন্তু বিরাট। আপনাকে মাথায় রাখতে হবে ওই কক্ষের মধ্যে, মানে অ্যাসেম্বলির মধ্যে স্পিকারের ডিসিশন হচ্ছে চূড়ান্ত। এই যে গোটা শিডিউল 10, মানে 10 নম্বর অনুধ্যায়, এইটা শিডিউল 10 এর সম্পর্কে তপশিলিতে স্পিকারের হাতে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা অপরিসীম পাওয়ার। তা তিনি ডিসাইড করবেন। একটা মুকুল রায়কে বলেছেন, যে মুকুল রায়ের ক্ষেত্রে বলেছে, কিন্তু তাতেও কিছু বিরাট কিছু করে উঠতে পারেননি। স্পিকার যেটা ডিসাইড করবেন অ্যাসেম্বলি কক্ষের মধ্যে সেটাই চালু হবে, এবং সেখানে কোর্টের রায় কতদূর যাবে সে নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। সুতরাং স্পিকার কিভাবে ডিসাইড করছেন সেটা আমাদের দেখতে হবে, মানে তার বক্তব্য, তিনি কিভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করছেন, সেটার উপর দাঁড়িয়ে আছে তৃণমূল দলের ভবিষ্যৎ। এটাও সত্যি। আমি লিগ্যালিটির মধ্যে একবারের জন্য যাচ্ছি না। আমি বলছি যে দুটো দলের মিলন, সেখানে নেতাদের মিলন হতে পারে না শুধু, সেখানে কর্মীদের মিলন হতে হবে, এবং সেখানে
বিভিন্ন কর্মী বিভিন্ন পদে আছে, যেটা আমার আর আপনার এক্সাম্পল দিয়ে বললাম, সেইটা এত কমপ্লিকেটেড যে সেটাকে অ্যাডমিনিস্টার কে করবে, কারণ এগুলো ব্লক লেভেলের পদ, গ্রাম পঞ্চায়েতের পদ, ছোট ছোট পদ, মহিলা কংগ্রেসের একটা সেবা দল আছে, মহিলা মঞ্চ আছে, টিএমসির আছে, দুজনেরই ট্রেড ইউনিয়ন আছে এবং লক্ষ লক্ষ লোক ইনভলভ। আমাকে প্লিজ এটা বলুন, এটা হবে কি করে? হ্যাঁ, কিন্তু যদি কংগ্রেস এটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি তৃণমূল দল কংগ্রেসে মার্চ করে তাহলে তার সমস্ত ইউনিটও মার্চ করছে, তখন তারপরে কে কি পাবে? আমার আপনার মতো লোক যারা রাজনীতি করছে, আমরা কিভাবে ভাগাভাগি করবো? নেতারা তো দিল্লিতে বসে করে নেবে। না না, সেটা তো ঠিক কথা। আইএনটিটিউসি সেক্রেটারি আর হ্যাঁ। আইএনটিটিউসি সেক্রেটারি তিনি পদ ছাড়বেন কিনা, আর তিনি আইএনটিউসির নেতৃত্বকে মানবেন কিনা, মানে এইটা তো আহ, আহ, মানে এটা একটা বড় প্রশ্ন। মানে খুবই কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্ব আর তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্ব, এই দুটোর মধ্যে লড়াই বাঁধলে কি হবে এই সম্পর্কে এই মুহূর্তে তো আমরা কিছু বলতেই পারবো না, কারণ সেটা বাস্তবের লড়াই। সেই লড়াইটা তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারবেন না, অধীর চৌধুরীও ঠিক করতে পারবেন না, তাদেরকে নিজেদের নেতৃত্বের মধ্যেই ঠিক হতে হবে। সুতরাং তারা কিভাবে মানবেন কি মানবেন না, তারা নতুন ভাবে আবার কিভাবে আত্মপ্রকাশ করতে চাইবেন, এগুলো বড় প্রশ্ন। এগুলো এই মুহূর্তে সমাধান করা সম্ভব নয়। পরে প্রশ্নে যাই, কার কাকে বেশি দরকার? রবীন্দ্রনাথ বাবু, মমতার কংগ্রেসকে বেশি দরকার, না কংগ্রেসের একটা শক্ত বড় নেতা যাকে তারা হারিয়েছিল 40 বছর আগে তাকে বেশি দরকার? আমার মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে অনেক বেশি পরিমাণে দরকার কংগ্রেসের থেকে, কারণ কংগ্রেস অভ্যস্ত হয়ে গেছে। আর কংগ্রেস একটা ফিনিক্স পাখির মতো, কংগ্রেস বহুবার পুড়ে গেছে, বহুবার ছাই হয়ে গেছে, আবার তার মধ্যে থেকেই কংগ্রেসের জন্ম হয়েছে। কংগ্রেস দল হারিয়ে যাওয়ার মতো দল নয়, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কংগ্রেস বহু বছর ধরে ক্ষমতায় না থেকেও আবার ক্ষমতার মধ্যে চলে আসে। সুতরাং আহ, কংগ্রেসের যে আহ, একটা গ্রহণযোগ্যতা বা বৈধতা আমাদের যে ভারতীয় মনে চলে এসেছে দীর্ঘ পরম্পরাতে, সেটা কিন্তু তৃণমূলের সেটা নেই। তৃণমূল দলটা হারিয়ে গেলে হারিয়েই গেল, কংগ্রেস কিন্তু হারিয়ে যাওয়ার মতো দল নয়। সুতরাং আমি যদি বলি যে কংগ্রেসের কতটাই দরকার মমতাকে, একবার ভেবে দেখুন যে বিজেপি সেন্টারে ডিলিমিটেশন বিল আনছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনছে, এবং এগুলো সবকটা জিতবে, কারণ তাদের কাছে এখন সংখ্যা এসে গেছে টিএমসি সংখ্যা। এবং যদি আসে তাহলে কংগ্রেস যেটুকুও সিট 100টা পেয়েছিল 2029-এ সেটাও পাবে না যদি ডিলিমিটেশন আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়। না, সেটা কংগ্রেস বুঝতে পারছি 2029 তাদের জন্য মরণ বাঁচন লড়াইয়ের, এবং সেখানে অখিলেশ যাদব হোক আর যে কাউ হোক সবাইকে একসাথে নিতেই হবে। সুতরাং হয়তো মুখে সেভাবে প্রকাশ করছে না, কিন্তু ভেতরে সেটা বুঝতে পারছে। হ্যাঁ, এটা ঠিক কথা। এটা ঠিক, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মানে সেই অর্থে কংগ্রেসের বিরাট দরকার। যদিও তৃণমূল দল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমিত, কিন্তু পশ্চিমবঙ্গেও যদি একটা দুটো সিটও যদি তারা বের করে নিতে পারেন তাহলে সেটাও কিন্তু খুব বড় ব্যাপার। মানে যেমন তারা মৌসুম বেনার্জির রুটকে ওখানে বিধানসভায় পেয়েছেন, সেটা যদি আবার লোকসভাতেও সেই জায়গাতে গিয়ে দাঁড়াতে পারেন, খুবই বড় ব্যাপার হবে। কিন্তু এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তৃণমূল দলটি, তারা কিন্তু মানে সমস্ত মানুষের কাছে তৃণমূল দলের যে কোনো মতাদর্শহীন এই দলটা যে একটা চোর, লুটেরা এবং আহ, খারাপ ভাষায় বলতে গেলে ধর্ষকে ভর্তি হয়ে গেছে, এই যে ঘটনাটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে এটা মানুষ মেনে নিয়েছে। এবং তারা নেতৃত্বের প্রতি বিভিন্ন সময় তৃণমূলের স্থানীয় স্তরের নেতৃত্বের প্রতি যেরকম আচরণ দেখাচ্ছে, অর্থাৎ ওই ডিম ছোড়া ইত্যাদি করছে, তার থেকে এইটা পরিষ্কার যে তৃণমূল দলের ভাবমূর্তি বলে কিছু মানে অবশেষ কিছু নেই। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে দল যদি না থাকে, দলের ভাবমূর্তি যদি না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কোথায়?
তাকে যদি রাজনীতিতে থাকতে হয় তাহলে একটা দলের সমর্থন দরকার, যে দলের অন্তত এই ইমেজটা আছে। তাদের অন্তত এইরকম একটা ইমেজ নেই যে চোর লুটেরা ধর্ষকে ভর্তি একটা দল, সেই রকম একটা দল তৈরি করেছে, এরকম ইমেজ নেই। সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের আশ্রয় চাচ্ছে। কংগ্রেসের তো দরকার বটে, তাহলে কংগ্রেস অ্যালাউ করবে কেন? কংগ্রেস তো আহ, সুবিধাটা তার কাছ থেকে পাবে যদি 8 জন এমপি কংগ্রেসে জয়েন করে। কংগ্রেসের 99 থেকে দাঁড়িয়ে 107টা এমপি হয়ে যাবে। আহ, রবীন্দ্রনাথবাবু, হ্যাঁ, রবীন্দ্রবাবু, আপনি সারাক্ষণ অঙ্ক নিয়ে খেলা করেন, আপনি বিশ্লেষক মানুষ। আহ, আমাকে একটা কথা বলুন, পশ্চিমবঙ্গের যে ম্যাথামেটিক্স, লোকসভা হোক কিংবা গত ইলেকশন হোক, সেখানে কংগ্রেসের আর টিএমসির ভোট যদি জুড়ে যায় তাহলে লোকসভায় 2029-এ, তাহলে সেই সংখ্যাটা কি গিয়ে দাঁড়াতে পারে ইন টার্মস অফ পার্সেন্টেজ? মানে দুজনের পার্সেন্টেজ ভোট জুড়লে তা সেই সংখ্যাটা কত হবে? দেখুন, আহ, এই যে ইলেকশনের যে কেমিস্ট্রি, এটা কিন্তু আপনার 2+2=4 হতে পারে, আবার 2+2=6ও হতে পারে, 2+2=0 হতে পারে। অর্থাৎ কংগ্রেস তৃণমূলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার পরে মানুষ তৃণমূলের যে নেতৃত্ব তাকে অ্যাকসেপ্ট কিভাবে করছে এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ এমন হতেই পারে এই যে ভাবমূর্তির কাদা কংগ্রেসের গায়ে গিয়েও লেগে গেল। অর্থাৎ যে কাদাটার কথা এখন ওরা ভাবছেন না, তখন বলবে এরাই তো তৃণমূলে ছিল, এরাই আবার কংগ্রেস এসছে। অর্থাৎ যে কংগ্রেস এখন পর্যন্ত 7% ভোট হয়ে এসছে, তারা যখন তৃণমূলের সঙ্গে যুক্ত হলো তারা 5%-এ নেমে যেতে পারে। এখন সেইটা সময়ের অপেক্ষা। মানে এই কেমিস্ট্রিটা এরকম নয় যে দুটো দলের সমর্থন মিটে গেল আর 2,40,00,000 যে ভোট পেয়েছে সেই 2,40,00,000 ভোট কংগ্রেসে ট্রান্সফার হবে। একদমই না হয়ে এই সমস্ত সংখ্যালঘুরা চলে যেতে পারে বামে এবং আইএসএফ এর কাছে চলে যেতে পারে। এবার এটাই আমি বুঝতে পারছি না, যেটা আপনি বোঝাতে পারছেন এত সহজ করে এবং আমরা ডিসকাস করতে পারছি, এটা কংগ্রেসের এত বড় বড় মাথা কেন বুঝতে পারছেন না, কিংবা কেন ভয় পাচ্ছেন না? আহ, এটা তো খুব ব্যাপার। মানে এই মুহূর্তে কংগ্রেস যে কেন তৃণমূলের সঙ্গে তৃণমূলকে মার্জারের প্রশ্নেই বা রাজি হচ্ছে, কারণ কংগ্রেস যখনই ফলতাতে আমরা 10,000 ভোট পেয়েছে তখনই আমরা বুঝতে পারছি যে সংখ্যালঘু ভোট একটা পরিমাণ চলে যাচ্ছে বামে, একটা পরিমাণ চলে যাচ্ছে কংগ্রেসে। তৃণমূল সুরক্ষা দেবার ব্যাপারে আহ, সংখ্যালঘুদের ক্ষেত্রে কিচ্ছু করতে পারছে না এই মুহূর্তে। সেই অর্থে সংখ্যালঘুরা আহ, কংগ্রেস অথবা বামেদের উপর নির্ভরশীল। তাহলে তাদের তো এই মুহূর্তে দরকারও ছিল না যে যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নেওয়া। তারা ওই সংসদীয় আবার সেই সংসদীয় রাজনীতির যে সংখ্যা, সেই সংখ্যার অঙ্কেই চলে আসছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 20 জনও বেরিয়ে চলে যায়, 8 জন এমপি যদি জয়েন করে যায় কংগ্রেসে, তাহলে কংগ্রেসের 99 থেকে ওটা 107 হয়ে যাবে। যদি এখানে এরা হয়, তাহলে এদের 2 জনের জায়গায় এদের 22 জন কংগ্রেসের এমএলএ হবে এবং তখন কংগ্রেসের দলটা আবার নতুন ভাবে একটা আহ, সংসদীয় রাজনীতিতে পরিপুষ্ট হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এই কথাটা ভাবছেন, কিন্তু তার যে বিপদটা আছে যে এই যে কাদা, যেটা গত 15 দিন বা 20 দিন ধরে আমরা ক্রমাগত দেখছি যে তৃণমূলের ইমেজ কিরকম ভাবে খারাপ হয়ে গেছে, সেই ইমেজটা কিভাবে আহ, কংগ্রেসের ইমেজকে ক্ষতিগ্রস্ত করবে, অর্থাৎ অধীর চৌধুরীর যে সাদা ইমেজ আছে সেটাকে কালো ইমেজ করে দেবে কিনা, সেটা আমরা জানি না। লেফট ফ্রন্ট মমতার সাথে কংগ্রেসের সাথে এক মঞ্চে তো আসবে না। নিশ্চিত তাহলে না। একদিকে মমতাকে পাবে আর একদিকে লেফটকে হারাবে। এটা এই এই ছকটাও কষে নিয়েছে কংগ্রেস। হ্যাঁ, নিশ্চিত। তার কারণ আমার যেরকম ভাবে আহ, মানে রাজনৈতিক মতাদর্শ সম্বলিত দল হিসেবে বামফ্রন্টের নেতৃত্বের কথা আমরা ফলো করছি, তাতে এটুকু বোঝা যাচ্ছে যদি কংগ্রেসের সঙ্গে আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, সেই দলের মেলবন্ধন ঘটে যায়, তাহলে কিন্তু সিপিএম এর সঙ্গে আর নতুন করে আহ, মেলবন্ধনের বা জোটের
কোনো জোটের সম্ভাবনা থাকবে বলে মনে হয় না। জোটের সম্ভাবনা থাকবে না, তার কারণ হচ্ছে যে এক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলতে পারেন যে সিপিএম এর সঙ্গে জোটে যাব না, কারণ তিনি তখন ভাইস প্রেসিডেন্ট, তার একটা কথার গুরুত্ব থাকবে, তিনি একটা বড় পদ পাবেন, তার কথাকে কেউ মেনে নেবে না, এরকম তো ভাবা উচিত নয়। সুতরাং তিনি যেতে চাইবেন না, এবং অধীর চৌধুরী একা হবেন, তিনি বলবার চেষ্টা করতে পারেন, কিন্তু সিপিএম অন্য দিক থেকে এই যে ইমেজ হয়ে গেছে তৃণমূলের, সেই ইমেজের গন্ধ বা দাগ তাদের নিজেদের দলকে নিতে যাবে না। তারা তো এমনিতেই 4% এখন ভোট পেয়েছে, 4% একটা বিধায়ক আছে, তারা সেই বিধায়ক নিয়ে থাকতে অসুবিধার কি আছে? তারা শুদ্ধতা বজায় রেখে তারা বাইরে থাকবেন। সুতরাং তাদের যে ভোট, সেইটা কিরকম ভাবে পরবর্তীকালে সংখ্যালঘুরা তাদের কাছে যাচ্ছে নাকি কংগ্রেসের কাছে যাবে, এটা দেখার বিষয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা বিরাট প্রমাণ হবে কোন দল কোন জায়গাটায় থাকবে, এবং সেই পঞ্চায়েত নির্বাচনে যদি সিপিএম নিজস্ব শক্তি প্রমাণ করতে পারে, তাহলে তারা নিজস্ব ভাবেই দাঁড়াবে, এবং তারা যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি কংগ্রেসের মেলবন্ধন ঘটে, সেক্ষেত্রে তারা যে জোটে রাজি হবে না, এটা সম্বন্ধে আমার কোনো মানে সংশয় নেই, নিশ্চিতভাবে তারা এটা সংযোগ করবে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টিএমসির 1,000 কোটি টাকার, কেউ বলছে 2,000 কোটি, অঙ্কটা 1,000 থেকে 2,000 কোটির মধ্যে। এই টাকার কোষাগার কোথায় যাবে? ওটা কি প্রাইভেট হয়ে রয়ে যাবে মমতা অভিষেকের, নাকি সেই টাকাটা কোথাও না কোথাও মার্জিং এও আসবে দুটো দলে? মানে সেটা মানে তো খুব কিভাবে টাকাটা মমতা কি বলেছেন যে হ্যাঁ দেখুন আমি এই টাকাটাও নিয়ে আসছি আমার সাথে, মানে একটা সেটা তো আমরা জানি না, মানে ওনার সঙ্গে গোপনে কি কথা হয়েছে। তবে আমার ধারণা যে এই রকম পুরো সমস্ত কিছু টাকা উনি দিয়ে দেবেন এইরকম আহ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নন। সুতরাং কিভাবে তার দলের আহ, আহ, যে যে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং হ্যাঁ, সেই কারেন্ট কিছু অ্যাকাউন্টের বাইরে কি অ্যাকাউন্ট আছে, কোথায় রাখা আছে, সেটা ফিক্সড ডিপোজিট করে নিজের নামে রাখা আছে কিনা, এগুলো তো যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ তো আহ, কেউই বলতে পারবে না যে ওই টাকাগুলো কার কাছে যাবে। কিন্তু আপনার কি মনে হয় যে শুধু শুকনো রুটিতে দুটো দল জয়েন করবে, মানে তাদের মিলন হবে? মমতা যদি কিছু টাকা প্রমিস না করেন বড় অঙ্কে, না, তাহলে সে তো নিশ্চয়ই প্রমিস করবেন, নিশ্চয়ই প্রমিস করবেন। যদি আহ, আহ, একটা দল আর একটা দলের সঙ্গে যাচ্ছে, মানে কংগ্রেসও চাইবে, কংগ্রেস তো যেটা আপনি বললেন, তারা তো কত টাকা আনছো, সু- কত টাকা আনছো? আহ, সুতরাং শুধু চিড়েতে তো চিড়ে ভিজবে না, শুকনো ভাবে চিড়ে ভিজবে না, সুতরাং কিছু জল তো ঢালতেই হবে। সেই জল হুম, কিভাবে উনি ঢালবেন, কতটা ঢালবেন, এবং হুম, কতটা ওরা অ্যাকসেপ্ট করবে, কতটা হুম। পর্যন্ত নিচে নামবে, সেইটার উপর দর কষাকষি চলবে। সেটা তো আহ, বলা খুব আর মুশকিল, ডিফিকাল্ট। আর এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে অধীর বাবু। অধীর বাবুর পজিশন কি থাকবে? দেখুন, অধীর চৌধুরী, এইটুকু আমার ধারণা যে উনি কোনোভাবে যত বিরোধিতার মধ্যেই উনি দাঁড়ান, উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করবেন না, এটা আমার পরিষ্কার ধারণা হয়েছে। কিন্তু আপনি কি করে এত শিওর হচ্ছেন? মমতা এলে অধীরকে কম শিওর বিজেপি শিওর বলতে শিওর হচ্ছে এই কারণেই, তার মূল ভিত্তিটা হচ্ছে মুর্শিদাবাদে, আর মুর্শিদাবাদের জমি সংখ্যালঘুদের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ তিনি যদি বিজেপিতে চলে যান, তাহলে তার যে ভিত জায়গাটা, সেটাও কিন্তু চলে যাবে। অর্থাৎ তার জনভিত্তি 70% হচ্ছে মুসলমান, তারা হচ্ছে সংখ্যালঘু। এই সংখ্যালঘু ভিত্তি যদি তিনি হারিয়ে যান, তাহলে কিন্তু তার নিজস্ব এলাকাতে তিনি ঘরছাড়া হয়ে যাবেন। তো সেই ঘরছাড়া মানুষ গিয়ে কি করবেন, তাকে বিজেপি বা নেবে কেন? সুতরাং এই পরিস্থিতিতে আমার ধারণা ওনার পক্ষে এই ভিতের কথা উনি আমার থেকে আরো অনেক প্রাজ্ঞ রাজনীতিক, তিনি জানেন আর বলেই তিনি অন্য কোনো দল এই বয়সে অন্তত চেঞ্জ করবার সাহস দেখাবেন। আমার শেষ প্রশ্ন, সময় কম, আপনাকে যেতে হবে। শেষ প্রশ্ন, অভিষেকের কি ধরনের রোল হতে পারে এই নতুন জোটে? তা অভিষেক কোথায় থাকবে, তিনি আহ কারাগারে থাকবেন না কারাগারের বাইরে থাকবেন, যেভাবে তার বিভিন্ন মামলা চলছে, তাতে কতদূর বিজেপি সরকার তাকে অ্যালাওয়েন্স দেবে, এটার উপর নির্ভর করছে তার
প্রথম নম্বর যে তার রোল তিনি আগে আদৌ রোল পাবেন কিনা, যে এতদিন পর্যন্ত তাকে হয়তোবা ছেড়ে রেখেছিল, কিন্তু এখন কি করবে সেটা তাদের উপর নির্ভর করছে। কিন্তু যদি আসেও, মানে আমি যদি ধরেও নিই যে তার কারাবাস হলো না, সেক্ষেত্রেও যে তিনি কংগ্রেসে বিরাট কিছু একটা রোলের জায়গায় পাবেন, এটা কিন্তু আহ, ঠিক নয়। এটা আমার ধারণা, সেই রোলটা কিন্তু তিনি পাবেন না। অর্থাৎ যে রোলটা তিনি এখানে পাচ্ছেন সেই রোলটা কিন্তু তিনি আহ, কংগ্রেসে গেলে পাবেন না। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আপনার সাথে কথা বলে খুব মানে খুব সুন্দর আপনি বোঝালেন, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। আমি আবার আপনার সাথে আহ, অবশ্যই কিছুদিনের মধ্যে ফিরে আসবো, জুড়বো। ক্লিয়ার হয়ে যাবে এই সপ্তাহের শেষের দিকে যে এটা হুম। দুটো দলের মিলন নাকি কোনো একটা ইলেকট্রাল অ্যারেঞ্জমেন্ট। যদি মিলন হয় অনেক প্রশ্ন থাকবে। ঠিক। ধন্যবাদ।